আমরা শুনেছি যেটা মঙ্গলবার রাতে একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেন্ট মার্টিন দ্বীপে, এটাও কি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছিল নাকি দুর্ঘটনা? আমি আমি একটা জিনিস বলি, এটা অবশ্যই কোনো দুর্ঘটনা না, এটা একটা প্ল্যান্ড অগ্নিকাণ্ড আমি বলবো। আপনি দেখেন, এটা শুধু, এটা তো একটা মানে ওয়ান অফ দ্য ইনসিডেন্ট। আপনি যদি গত 5 মাসের হিস্ট্রি দেখেন, দেখবেন সেন্ট মার্টিনকে কিভাবে বাংলাদেশ থেকে আগিয়ে রাখার একটা প্রক্রিয়া শুরু হয়েছিল এই 5ই আগস্টের পর থেকেই। প্রথমেই আপনি জানবেন যে সেন্ট মার্টিনে কিন্তু সাধারণ জনগণের যে যাওয়া আসা এটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং শুধুমাত্র শুধুমাত্র আপনার নির্দিষ্ট কিছু লোকই সেন্ট মার্টিনে যেতে পারতো। টুরিস্টদের জন্য সেন্ট মার্টিন বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং শুধু তাই না, আপনি জানবেন যে সেন্ট মার্টিনে কি দুরবস্থা চলছে। এটা এক ধরনের হাহাকার, এক ধরনের দুর্ভিক্ষ কিন্তু সেন্ট মার্টিনে চলছিল। তো এটার মূল উদ্দেশ্য হলো সেন্ট মার্টিনের যারা জনগণ আছে, সেন্ট মার্টিনের অধিবাসীদেরকে এটা বোঝানো যে সেন্ট মার্টিনে তোমাদের টাকার দিন শেষ, তোমরা এই সেন্ট মার্টিনে টাকার আশা বাদ দাও, হ্যাঁ, তোমরা যেদিকে পারো চলে যাও, কারণ এই সেন্ট মার্টিন আমরা দিয়ে দিব। এটা একটা আতঙ্ক ছড়ানোর জন্য এবং সেন্ট মার্টিনের জনগণকে এটা বোঝানোর জন্য যে এই সেন্ট মার্টিন ইজ গন। তো এইটার আরেকটা অংশ আমি মনে করবো যে এই আগুন লাগিয়ে মানুষকে ভয়ভীতি দেখানো। এটা শুধু সেন্ট মার্টিন না, আপনি তো দেখছেনই সারা বাংলাদেশে যে এই যে সন্ত্রাসবাদ, এই যে জঙ্গিবাদের একটা আরেকটা অংশ এই সেন্ট মার্টিনে তারা বিস্তৃত করছিল। এবং তারা চেয়েছিল যে সেন্ট মার্টিনে যাতে কোনোভাবেই এই আদিবাসীদের কাছ থেকে যাতে দূরে রাখা যায়, সেন্ট মার্টিনে যারা ভূমিপুত্র তাদেরকে যাতে দূরে সরিয়ে দেওয়া যায়, এই জন্যই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল আমি বলে মনে করি। কিন্তু বাংলাদেশের মানুষ কি এর প্রতিবাদ করবে না? কারণ মোহাম্মদ ইউনূস তো বাংলাদেশের নির্বাচিত সরকারই না, তার তো কোনো দায়বদ্ধতা নেই। তিনি একটা দেশের অংশকে দিয়ে দিচ্ছেন। যেমন ধরুন, একটা উদাহরণস্বরূপ বলি, আপনি এই মুহূর্তে যে বাড়িটাতে বসে রয়েছেন তার একটা ঘর আপনার প্রতিবেশী এসে বিক্রি করে দিল। ব্যাপারটা কি সেরকম নয়? আপনি দেখেন যে বাংলাদেশের মানুষের কথা আমি যেটা বলবো, আমি কিন্তু এটা আপনাদের বিভিন্ন শোতে বারবারই বলেছি। একদিকে জঙ্গি সন্ত্রাসবাদী লোকজন, তাদের কাছে আছে অস্ত্র, অত্যাধুনিক অস্ত্র, অন্যদিকে শান্তিপ্রিয় জনগণ। তো আপনি শান্তিপ্রিয় জনগণ তো কোনো অস্ত্রধারী লোকের বিরুদ্ধে প্রতিবাদ করতে যাবে না, কারণ জীবনের মায়া সবচেয়ে বড় মায়া। কেউই তো চাইবে না তার নিজের জীবনকে নাশ করে প্রতিবাদ করতে। তো মূলত বিষয়টা এই জায়গাতেই। এই জন্যই কিন্তু মনে মনে এবং সবাই কিন্তু প্রতিবাদী, বিদ্রোহী, কিন্তু সবাই তো জীবনটাকে পছন্দ করে। তারা যদি জঙ্গিবাদে বিশ্বাসী, সন্ত্রাসবাদে বিশ্বাসী এবং তাদের কাছে অস্ত্র আছে, কাজেই মানুষ কিন্তু প্রকাশ্যে প্রতিবাদে যাচ্ছে না। কিন্তু এই যে সেনাবাহিনী, তাদের কাছে তো অস্ত্র আছে। সেনাবাহিনীতে কিছু সংখ্যক অফিসার না হয় তারা ইউনূসের দলে নাম লিখিয়েছেন, বাকিরা তো বাংলাদেশের মানুষ। সেনাবাহিনী তারা নিজের সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়াটা মেনে নিচ্ছেন কিভাবে? বাংলাদেশ সেনাবাহিনী তারা সবসময় দেশপ্রেমিক সেনাবাহিনী, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী একটা চেইন অফ কমান্ডের মাধ্যমে চলে। আপনি অবশ্যই জানেন বর্তমান যে সেনা প্রধান, উনি তো সামহাউ কনভিন্সড এবং সামহাউ উনি ইউনূসকে সহায়তা দিচ্ছেন। যেহেতু বর্তমান সেনা প্রধান ইউনূসকে সহায়তা দিচ্ছেন, সেনাবাহিনী তো কোনোভাবেই চেইন অফ কমান্ড ভাঙতে পারে না। কিন্তু আমি মনে করি এক সময় এই যে বর্তমান সেনা প্রধান ওয়াকার, উনার ভুল ভাঙবে এবং উনি দেশপ্রেমের দিককে দীক্ষিত হয়ে উনি আবার ফিরে আসবেন এবং দেশকে রক্ষায় মনোযোগী হবেন, এটাই আমি বিশ্বাস করি। হয়তো বর্তমানে উনি, অনেকেই বলে যে উনি কোনোভাবেই কোনো না কোনোভাবেই জঙ্গিবাদ সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছেন, কিন্তু কি কারণে প্রশ্রয় দিচ্ছেন এটা হয়তো ভবিষ্যতে আমরা জানবো। এই মুহূর্তে আমরা ঠিক এটাই জানি যে সে ইউনূসকে সহায়তা দিচ্ছে, এবং স্বাভাবিকভাবেই যেহেতু সেনা প্রধান ব্যক্তিগতভাবে ইউনূসকে সহায়তা দিচ্ছে, সেক্ষেত্রে কোনোভাবেই আপনার সাধারণ যে সৈনিকরা আছে তাদের তো কিছু, তাদের হাতে তো কোনো কিছু ক্ষমতা নেই, কারণ তারা কমান্ডের মাধ্যমে তাদেরকে চলতে হবে। কমান্ডের বাইরে যাওয়ার তাদের কাছে কোনো সুযোগ নেই। এই জন্যই কিন্তু আমরা যতটুকু জানি, সেনাবাহিনীর ভেতরের খবর আমরা যতটুকু জানি, আপনি যদি সেনা প্রধানকে বাদ দিন, তার নিম্ন স্তরে যত অফিসার আছে কেউই কিন্তু এইটাতে খুশি না। ভাবনা চিন্তা ছিল, কাগজপত্র তৈরি ছিল, তাহলে সেখানকার মানুষদের নিয়ে পরিকল্পনাটা কি ছিল? আমি যতটুকু জানি তাদেরকে কিছু লামসাম হয়তো ধরাই দিত ডক্টর মোহাম্মদ ইউনূস, মানে কিছু টাকা ধরাই দিয়ে অন্যদিকে হয়তো তাদেরকে পুনর্বাসিত করার প্ল্যান ছিল। কিন্তু তাদেরকে যেহেতু এখানে প্ল্যান ছিল সেনাঘাঁটি করার, কাজেই ওই সেন্ট মার্টিনে লোকাল কোনো অধিবাসী রাখার কথা না, তো তাদেরকে সরাই দেওয়ার প্ল্যান ছিল। এবং তাই আমরা দেখেছি যে সেন্ট মার্টিনের যারা অধিবাসী আছে তারা কিন্তু বেশ কিছু প্রটেস্ট করেছে ওইখানের মধ্যে, যে যাতে
তাদের দাবি ছিল যে আমরা এই সেন্ট মার্টিনে ভূমিপুত্র, সেন্ট মার্টিনে আমাদের জন্ম হয়েছে, আমরা সেন্ট মার্টিন ছাড়বো না। আচ্ছা। এইখানে প্রোটেস্ট আসতো অনেক, কিন্তু অবৈধ ইউনুসের কিন্তু প্ল্যান ছিল এদেরকে সরাই দেওয়া এবং তাদেরকে অন্যত্র অভিবাসন করানো, হয়তো ইউনুসের বাংলাদেশে অন্য প্রফিটটা কোথাও নিয়ে কোথায় যেতে ছিল? হয়। তার কি আরো কিছুদিন আমেরিকার সাহায্য নিয়ে বাংলাদেশের সরকারের মাথায় প্রধান উপদেষ্টা হিসেবে থেকে যাওয়া, নাকি এই টাকাগুলো নিয়ে দেশ ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া? প্ল্যানটা কি ছিল? দেখেন, ইউনুস ইউনুস সম্পর্কে আমরা জানি ছোটবেলা থেকে সে তার বাবার ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করতো। সে একজন জাত চোর এবং ডাকাত, এবং সে ওই টাকাটা সে খুব পছন্দ করে, এবং সে যেহেতু ব্যবসায়ী মানুষ, সে ব্যবসাটা খুব ভালো বুঝে। সে কিন্তু নিজেই অনেকবার বলেছে যে আমি ভাই রাজনীতির মানুষ না, আমি রাজনীতি কম বুঝি, কিন্তু আমি ব্যবসাটা ভাই ভালো বুঝি। তো উনি তো একটা ব্যবসায়ী মানুষ, এই টাকার অর্ধেক তার পকেটে ঢুকতো, তার অ্যাকাউন্ট ফুলে ফেসে উঠতো, আর উনি তো দেশকে নিয়ে কোনো সময় ভাবে না। তো এই টাকাটা নিয়ে উনি কিছুদিন থাকতো এবং টাকাটা হজম করার ব্যবস্থা করতো। আসলে ওনার প্ল্যান ছিল যে ঠিক আছে, আমেরিকাকে আমি এই ইজারা দিয়ে দিই, সেন্ট মার্টিন ইজারা দিয়ে আমি বাকি টাকা কিছু পকেটে নিলাম আর কিছু দেখালাম, দেশের জন্য রাখলাম। বিষয়টা এরকমই ছিল আসলে। কিন্তু এটার পেছনেও কি উনি হয়তো, পাকিস্তানের মদদ ছিল বলে আপনি মনে করেন? আর আপনি আমার এটা তো স্টেট ফরওয়ার্ড একটা বিষয়। আপনি দেখেন, যখনই ভারত উপমহাসাগরে সেন্ট মার্টিনে কোনো প্ল্যান হবে, যেখানে আমেরিকা এখানে কোনো গাড়ি তৈরি করার চেষ্টা করবে, স্বাভাবিকভাবে এখানে পাকিস্তান এটাতে মদদ দিবে। শুধু মদদ না, পাকিস্তান তো সরাসরি এই যে জুলাই ষড়যন্ত্র বলি আমরা, যেটা জুলাই কিন্তু এখানে একটা প্রশ্ন আছে দাদা, যদি আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপে এসে ঘাঁটি গাড়ে, তাহলে তো সেক্ষেত্রে পাকিস্তানের সমস্যা হবে, কারণ পাকিস্তানের প্রতি তো এমনিতেই আমেরিকা বিরূপ। তাদের ভেতরে যে সমস্ত জঙ্গি কার্যকলাপ ঘটছে বা বিভিন্ন যে সন্ত্রাসবাদী কার্যকলাপগুলো ঘটছে, পাকিস্তান তো আগে থাকতেই এই ইস্যুতে পাকিস্তানের উপর বিরূপ আমেরিকা। আপনি একটা জিনিস দেখেন, পাকিস্তানের যে কূটনৈতিক বা অর্থনৈতিক সামাজিক বা যাই বলেন না কেন, পাকিস্তানের অন্যতম ডিপ্লোম্যাটিক স্ট্যান্ড হলো যে ভারতের বিরোধিতা করা। তো তারা ভাবছে যে, আপনি দেখেন সেন্ট মার্টিন কিন্তু পাকিস্তান থেকে দূরে আছে, তো সেন্ট মার্টিন হলো ভারতের কাছে। তো কোনোভাবেই আমি মনে করি যে সেন্ট মার্টিনে কোনো ঘাঁটি করা পাকিস্তানকে ফিজিক্যালি তেমন এম্পার করে না। কারণ এটা মূলত ভারতকে কেন্দ্র করে, এটা মূলত চায়নাকে কেন্দ্র করে, এটা মূলত মায়ানমারকে কেন্দ্র করে। আর পাকিস্তানের কথা হলো যে ভারত যত বিপদে থাকবে ততই তারা খুশি, তারা তো অন্য কিছু দেখতে রাজি না। তো পাকিস্তান যেহেতু ভারতকে অপছন্দ করে, কাজে তাদের উদ্দেশ্য হলো যে ভারত বিপদে পড়ুক, আমাদের কি। আর বাংলাদেশ তো এটা এখন আমাদের নিজেদের দেশই। পাকিস্তান তো বাংলাদেশকে নিউ পাকিস্তান হিসেবে দেখে, এবং পাকিস্তান তো মনে করে বাংলাদেশ এখন তাদের একটা দেশ। এবং এইভাবে আপনি তো হয়তো আপনি দেখছেন কিনা জানি না, গত 2-3 দিন আগের খবর,